বিডি নিউজ 21। ছোট্ট কমন সেন্সে এই যে নেপালের বিষয়টা আপনারা জানেন, সেখানে গণপরিষদ নির্বাচন এবং নতুন একটি কনস্টিটিউশন হয়েছে। টিউনিসিয়া হয়েছে, অসংখ্য রাষ্ট্রের উদাহরণ দেওয়া যাবে। তো যখন মানুষ মূর্খ হয়ে যায়, সে হলো চোখ মুখ সবকিছু বন্ধ করে রাখে। তার কাছে পৃথিবীর কোনো ইতিহাস নজির তার কাছে যায় না। তার কাছে একটাই যায় যে কোন ভাবে পার্লামেন্টে ঢুকবে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, জনগণকে বোকা বানাবে। তার মাথায় হলো এই দান্দাগুলো খেলবে। এখন আপনারা চিন্তা করেন, এই গণ অভ্যুত্থানের পরে সরকারের সব জায়গা থেকে তারা একটা মন্ত্রী হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ। আমাদের তো সবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কেন আমরা এটা বিকিয়ে দিয়েছি? কারণ আমরা চেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, বারবার যাতে সংকট ফিরে না আসে, সেই জায়গা থেকে জনগণের মধ্য থেকে জনগণের লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া। যারা এই ধরনের আবু জাহেলের মতন বাংলাদেশে আচরণ করতে আসবে, এই আবু জাহেলদেরকে ঠেকিয়ে দেওয়া। এই আবু জাহেলরা এখন বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, সমস্যা নাই তো। কেন আপনারা না ডিসেম্বরে ইলেকশন চাইছিলেন? ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, এরকম বলছেন না আপনারা? মাঠটার দখল করে পুরো বাংলাদেশে, যখন মানুষ শ্রমিকরা খেতে পাচ্ছে না, আমার ভাইরা চাকরি পাচ্ছে না, রোড টোড ব্লক দিয়ে কেমন পুরো বাংলাদেশ অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো হয়েছে। কই আপনারা তো আবার সেই ফেব্রুয়ারিতে গেলেন। কেন গেলেন আপনারা? মানে জনগণকে যা বলেন এত উল্টো চরিত্র কেন আপনাদের? আমরা যখন নাগরিক কমিটি গঠন করি, আমাদের সে 8টি কাজ নিয়ে আমরা মাঠে নামি। সেই কাজের মধ্যে একটি কাজ ছিল গণপরিষদের আলোচনা। এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। এখন এই মূর্খের উদ্দেশ্যে আমি বলতে চাই, জিয়াউর রহমান 1978 সালে সামরিক ফরমান জারি করেছিলেন। 17 এপ্রিল সেখানে একটি সামরিক ফরমান জারি হয়েছিল। সেই ফরমানে যে লেখাগুলো ছিল, এর মধ্যে অন্যতম একটি জায়গা ছিল যে বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কিনা। এটা গেজেটেড ফরমান। তো যখন আমাদের সামনে এই উদাহরণগুলো থাকে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এটা মহিউদ্দিন সাহেবের যে বিএনপির সময় অসময় বইটাতে আছে। জিয়াউর রহমান 17 এপ্রিল 1978 দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী জারি করেন। এই আদেশের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল রাজনৈতিক দলবিধি বাতিল করা এবং প্রকাশ্য রাজনীতির অনুমতি দেওয়ার ঘোষণা। আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, এগুলো একটু ঘেটে আপনারা পাবেন ইতিহাসের মধ্যে। সংশোধনীতে আরো বলা হয়, সংবিধানের 4র্থ সংশোধনী বাতিল করা হবে। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণপরিষদ, পরে পার্লামেন্ট হিসাবে কাজ করবে। এটা জিয়াউর রহমান ফরমান জারি করেছিলেন। তাই যে এই যে মূর্খ আবু জাহেল কথাটা বলল, ইতিহাস পড়াশোনা না করে, জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউর রহমানের পিছনে রাজনীতি করতেছেন, এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো সময় আছে। যদি বুঝেন, বোধোদয় না হয়, বোধোদয় জাগ্রত করার জন্য আমরা আছি। আর যদি না বুঝেন, আসেন, বোঝানোর চেষ্টা করুন। দ্বিতীয় একটা বিষয়, এখন একটি শব্দ আসছে 1-11। 1-11 কেন আসছে? কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দল একসাথে বসার কোনো পরিস্থিতি নাই। রাজনৈতিক দল বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে, বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই। যদি বহুদলীয় গণতন্ত্র হতো, তাহলে বাংলাদেশে 1-11 মতন পরিস্থিতি সৃষ্টি হতো না। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে, তারা পালিয়ে যায়, বিরোধী দলের কোনো স্পেস থাকে না,
এবং বাংলাদেশে যেই সরকার এসেছে, এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে, আবার কেউ ইউএসএ পালিয়েছে। এগুলো তো ইতিহাস আপনারা জানেন, ইতিহাস তো নতুন কোনো কিছু না। তাহলে আমরা চাই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক। সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, কই প্রথম বাংলাদেশ হয়েছে, শেষ বাংলাদেশ তো হলো না। যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে, অনলাইন থেকে বেরোতে হবে, জনগণের সম্মুখে আসতে হবে। দেশ এখন স্বাধীন, জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে, আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিবের সংবিধান মানি না, নতুন একটি সংবিধান বানাতে চাই। তাহলেই জনগণ আবার আপনাকে বরণ করে নেবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই, ইতিহাসের নিয়তি। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল, তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশন? এই সংবিধানের অধীনে। তা আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এজন্য ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষার নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন, কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদেরও একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন, তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যেই সংবিধানের 106 মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আমরা বলি, বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে, এনসিপি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি। এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত একটি বিষয়, আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে। এখন তাদের বেহাল দশা, এটা কিভাবে বাস্তবায়ন করবে? কারণ তাদের বেহাল দশা এই জন্য, এক নম্বর হলো লন্ডনে সিজদা, আরেক নম্বরে হলো ঐক্যমত কমিশনে যারা আছেন, এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান, বিভিন্ন ক্লাবে যায় সিজদা দিচ্ছে। ফলত তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা। এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না। তারা 1 মাস সময় বাড়িয়েছে। এজন্য বলি 1 মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে, এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশে কাম পার্লামেন্টও হতে পারে, অথবা এই গণপরিষদও পার্লামেন্ট হিসাবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো, এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি। সাথে পার্লামেন্টও থাকলো, গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে। এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না, এত বড় রাজনীতিবিদ হয়েছেন আপনি বুঝেন না, আপনার জন্য ধিক্কার। বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব, এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে।
আপনার সামনে এখনো সময় আছে, আপনার সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসেছে, এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। বাংলাদেশের মানুষ 60% মানুষ সংস্কার চায়। বিএনপি 60%? সবগুলা দলের কর্মীবৃন্দ মিলে তো 60% হবে না। কোথায় থেকে তারা এই ধরনের আস্ফালন করার সাহস পায়? আমরা জনগণের হয়ে কথা বলছি। এই জন্য বলবো, যারা মূর্খ তাদের বোধোদয় হোক, যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কেবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার কেবলা করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাকারের পায়তারা করতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি 5 তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না। আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল। আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে, যখন 5 তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মোমেন্ট সেখানে চলতেছিল, শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল, আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছি, আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। দাদা বাবুরা বলল, কি সার্ভ করেছো, নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না, আমি অন্য কাউকে খুঁজে নিব, ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না, সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না। কিন্তু এই যে তারিক সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল, পেটগুলো অনেক বড় বড় করছে খেয়ে, বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে। আমার জনগণের তেলের টাকা, রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে। ভিডিও আপনারা দেখেছেন না? এগুলো কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে? আমরা ইতিহাস বলি নাই। এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে যে তোমাদেরকে মেরে ফেলবো, আর আমরা তো মরেই গেছি, কিভাবে মারবেন? এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুইকা যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন। এজন্য বলবো, অস্ত্র যেমন আছে আপনার কাছে, মাথায় কিছু সংবিধান, স্টেট, এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে, নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন। এই যে ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে শেখ হাসিনার পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে, নিজের সাম্রাজ্যকে টিকানোর জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে। কিন্তু মিডিয়ায় যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো। মালিক পক্ষের তো অবস্থা খারাপ। আমি বেতন দিই তোমাকে, তুমি জনগণের পক্ষে কথা বলবা, এই তোমার সাহস? কোথা থেকে এত সাহস আসে? সাংবাদিক ভাইয়েরাদের বলবো, সাহস আপনাদের জনগণ। আল্লাহ রিজিক দিবে। এই কয় টাকা বেতন, এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে যায় না। জনগণের যে সাহস, জনগণের রক্ত মাখা ইতিহাসকে তুলে ধরতেই বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে, কোনো বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না এখানে। এই জন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীবৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে। আসুন, নতুন যুদ্ধ শুরু হয়েছে, যেই যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করতে, সেই লড়াইয়ে আপনারা যোগ দিন। তবে ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল। ইতিহাস আমাদের বিচার করবে। অনেকেই বলতে চাচ্ছে, যারা মূর্খ বেকুব, এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে? না, জাসদের পরিণতি হচ্ছে না। আমরা জাসদের ইতিহাস জানি, কি করেছিল তারাও জানি সেটা। কিন্তু
আমরা জাসদের পথে যাচ্ছি না। আর নতুন একটা মিডিয়া, আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে। এটার নামটা মানে আপনারা জানেন, কালের কণ্ঠ। অদ্ভুত ধরনের নিউজ করে, এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না। এবং এটার যিনি সম্পাদক, উনি কিভাবে হলো মানে নিজেকে সম্পাদক পরিচয় দেয়, এটাও আমার বুঝে আসে না। এটাতে নিউজ করছে যে 30টা আসন এনসিপি ভাগাভাগি করতে চায়। কি অদ্ভুত ধরনের নিউজ! এই ধরনের কোনো আসন ভাগাভাগির আলাপ হয় নাই, আমরা করব না। আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ। কালের কণ্ঠ ওইটা নিয়ে নিউজ করুন যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায়, বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচনের আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে। এই জন্য আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের নেতা আক্তার ভাই আছেন, আমাদের সহযোদ্ধারা, ওনারা খুব ভালো মানুষ। আমরা দুর্নীতি করি নাই। আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ 1 টাকা চলবো, শ্রমিক অঞ্চলে কাজ করে চলবো, কিন্তু কারোর সাথে বাংলাদেশের মানুষ প্রশ্নে আমি কম্প্রোমাইজ করব না। লড়াইটা জারি থাকবে। আপনাদের সাহস শক্তি রাখবেন, বাংলাদেশ হেরে যাবে না। বাংলাদেশ মানুষ এটা বলেছিল, বিদ্রোহের নগরী, যতবারে ফ্যাসিস্ট আসবে ততবারে বিদ্রোহী আসবে। লাস্ট একটা আলোচনা সংবিধান। এই যে এই সংবিধানে একটা বিষয় এসেছে, এটা তো জানেন এই সংবিধানটা এটা হলো ফ্যাসিস্ট কাঠামোর একটা হলো টেক্সট বুক। এটার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করা হয়েছে। আর এটা রচয়িতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিব। আমরা 3 তারিখে যখন ঘোষণা দিয়েছিলাম, আমরা বলছিলাম ফ্যাসিস্ট যে সিস্টেম রয়েছে সেটার আমরা বিলোপ চাই। সেই সিস্টেমের যে হাতিয়ার, রুল বুক, সেটা হলো এই সংবিধান। এই সংবিধানে বাঙালি শব্দ বলে আমার পাহাড়কে অন্য দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাহাড় আমার, সমতল আমার, বাংলাদেশের প্রতিটি গাছ, পাখি, তরুলতা থেকে মাটি থেকে শুরু করে সবকিছু আমাদের। বিদেশি শক্তির হাতে যদি কেউ তুলে দিতে চায়, আমরা সেটা কখনো মানব না। এই জন্য এই সংবিধান থেকে শুরু করে বাংলাদেশে বর্তমানে যত ফ্যাসিস্ট সিস্টেম আছে, আমরা আজকে এটা ছিনলাম না, এখনো সুযোগ দিচ্ছি। এই সংবিধান জনগণ ছিঁড়ে ফেলে দিচ্ছে রাজপথে, কিন্তু এই সংবিধান নিয়ে এখনো বগল দাবা করে অনেক মন্ত্রী ঘুরে, অনেক মন্ত্রণালয় আছে, তারা সংবিধানের সবক আমাদেরকে দিচ্ছে। আমরা বলি যে তোমার সংবিধান একদিন পুড়ে যাবে, এই সংবিধান একদিন জলে ভেসে যাবে, কিন্তু বাংলাদেশ টিকে থাকবে, ইতিহাসে তুমি গাদ্দার হিসেবে থেকে যাবে। ধন্যবাদ সকলকে।